ক্লাস 12-এর প্রথম কবিতা আজকে আলোচনার প্রসঙ্গে আসছি। আশা করি যারা 12 পড়েছো তারা প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং তোমাদের একমাত্র লক্ষ্য পড়াশোনা করে ভালো রেজাল্ট করা। প্রথম যে পরীক্ষা আছে সেই প্রথম পরীক্ষাতে তোমাদের ফুলফিল মার্কস তুলে নেওয়া, এটা হচ্ছে তোমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে। এবং সেই লক্ষ্য পূরণ করতে গেলে তোমাদের কবিতার বাইরে কবি বিষয়ে কিছু প্রশ্ন তোমাদের জানতে হবে, কবিতা বিষয়ে কিছু প্রশ্ন জানতে হবে, ঠিক আছে? এবার সেই তথ্যগুলি কিন্তু ভিত্তিতেও তোমাদের কিছু প্রশ্ন হবে, সেই প্রশ্ন উত্তর দিতে পারবে। তার জন্য আমি তোমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যে তথ্যটি তোমাদের জানলে পরে তোমাদের উত্তর করতে যথেষ্ট সহজ হবে এবং প্রতিটি প্রশ্ন উত্তর করবে। আমি তোমাদের এই কবিতাটি ছোট ছোট খণ্ডাংশে বিভক্ত করে এক একটা পাঠে প্রায় 30 থেকে 40টা প্রশ্ন আলোচনা করব। তাই তোমরা কবিতাটি প্রথমে আগে দেখো, প্রতিটি মানে শোনো, ওয়ার্ড বাই ওয়ার্ড মানেগুলি জানো এবং সেই কবিতা পড়া শেষে যে আমাদের দেখো কবিতায় 5টি স্তবক রয়েছে, 5টি স্ট্যান্জা রয়েছে, এক একটা স্ট্যান্জায় 11টি করে লাইন রয়েছে। আমি প্রথম ভিডিওতে মাত্র প্রথম স্তবক নিয়ে আলোচনা করব। দেখো এই যে কবিতা, এই কবিতা তোমাদের কি করতে হবে, এই কবিতা তোমাদের মনে রাখতে হবে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবিতার নিজের যে জীবনী রয়েছে সেই জীবনটা কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে শুরু করছি কবিতা। কবিতা নাম দেখো, এই যে কবিতা, এই কবিতাটা আমরা পড়ব। কি আছে কবিতাটি দেখো, বলা আছে আওয়ার ক্যাজুলিনা ট্রি। আওয়ার ক্যাজুলিনা ট্রি মানে হচ্ছে কি আমাদের কি ঝাউ গাছ, আমাদের ঝাউ গাছ। কবিকে তরু দত্ত। এবার তরু দত্ত বিষয় নিয়ে আমরা কয়েকটি কথা জানব, যে কথাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে এখানে, দেখো নেম অর্থাৎ নাম তরু দত্ত। এবার ফুল নেম, তরু দত্ত প্রণাম কি তরুলতা দত্ত। তরুলতা দত্ত মনে রাখবে, প্রশ্ন কিন্তু আসতে পারে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 মার্চ 1856 ইন ক্যালকাটা, কলকাতা শহরে 1856 খ্রিস্টাব্দে 4 মার্চ। প্যারেন্টস, তার পিতামাতা ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত অ্যান্ড ক্ষেত্রমণি দত্ত। তার বাবা ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত ও মা ছিলেন ক্ষেত্রমণি দত্ত। এবার কি বলছে, সিবলিংস অর্থাৎ তার ভাই বোন। তার ভাই বোন ছিল অর্থাৎ তার বোন ছিল আরু, যিনি ছিলেন 2 ইয়ার্স ওল্ডার সিস্টার। তার বয়স ছিল সেই কবি তরু দত্তর থেকে 2 বছরের বড়। তার ভাই ছিল আবজু দত্ত। এবার কবির যে এডুকেশন শিক্ষা জীবন বলছেন, প্রাইমারি এডুকেশন অ্যাট হোম বাই ফাদার অ্যান্ড ইন্ডিয়ান খ্রিস্টান টিউটর। অর্থাৎ তার প্রাথমিক শিক্ষা হয় বাড়িতে বাবার তত্ত্বাবধানে এবং একজন ভারতীয় খ্রিস্টান গৃহশিক্ষকের তত্ত্বাবধানে। তার পরবর্তী তার শিক্ষা জীবন তিনি শিক্ষালাভ করেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে এবং তার সঙ্গে তিনি উচ্চশিক্ষা করেছিলেন ফ্রেঞ্চ স্টাডিজ অর্থাৎ ফ্রান্স ভাষায়। তিনি যে সমস্ত ভাষা লিখেছিলেন, রোট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, তিনি লিখেছিলেন ইংলিশ, ইংরেজিতে অ্যান্ড ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি ভাষাতে। এবার তার যে কাজ, সে কাজ কি বলছে দেখো, শেপ গ্লিন্ট ইন ফ্রেঞ্চ ফিল্ড অ্যানশিয়েট বেলার্স অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান। এটা ছিল তার বিখ্যাত কাজ। তার কবিতা পোয়েমস অর্থাৎ তিনি কি কবিতা লিখেছিলেন, সেই কবিতাগুলির মধ্যে দেখো কি দেওয়া আছে, বলা আছে এখানে। দেখো কি বলা আছে কবিতার মধ্যে, দেখো দেওয়া আছে সীতা, দ্য লোটাস, লক্ষ্মণ, আওয়ার ক্যাজুলিনা ট্রি, দ্য ট্রি অফ লাইফ অ্যান্ড বাট্টু। এগুলো ছিল তার বিখ্যাত কবিতা। এবং তিনি যে উপন্যাস লিখেছিলেন, ল জার্নাল, দ্য মাদে মোয়াজেল দারভাস। তিনি মারা যান, এই যে কবি মারা যান 1877 অর্থাৎ 1877 খ্রিস্টাব্দে অ্যাট দ্য এজ অফ 21।
মাত্র 21 বছর বয়সে। মনে রাখবে এই কবির দিদি এবং ভাই, কবির দিদি ছিলেন কে আরু এবং তার ভাই ছিল আবজু। এই যে আরু এবং আবজু উভয়ই মারা যায় টিবি রোগে আক্রান্ত হয়ে। ঠিক পরবর্তীকালে 1877 খ্রিস্টাব্দে এই যে কবি তরুলতা দত্ত, এই কবিও কিন্তু সেই টিবি রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যান। এবার কবিতা বিষয়ে কী বলছে? কবিতা অরিজিনাল যে টাইটেল নামকরণ আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, আমাদের ঝাউ গাছ। নেম অফ দ্য পয়েট, এই যে কবিতার কবিকে তরু দত্ত, যার পুরো নাম ছিল তরুলতা দত্ত, আমরা এখানে পড়েছি। এবার এই কবিতাটির উৎস, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। তা বলা আছে দ্য পোয়েম কালেকশন অ্যানশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান বাই তরু দত্ত। এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। এবং পাবলিকেশন ফার্স্ট পাবলিশড ইন 1881, এই কবিতার প্রথম প্রকাশ হয় 1881 খ্রিস্টাব্দে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি থেকে আমরা কবি বিষয়ে যেটুকু তথ্য জানলাম এবং কবিতা বিষয়ে যেটুকু তথ্য জানলাম, এখান থেকে কী প্রশ্ন হতে পারে? এই কবিতার কবিকে তরু দত্ত, কবির পুরো নাম কি? তরুলতা দত্ত। কবি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1856 খ্রিস্টাব্দের 4 মার্চ কলকাতাতে। কবির বাবার নাম কি ছিল? গোবিন্দচন্দ্র দত্ত। মায়ের নাম কি ছিল? ক্ষেত্রমোহন দত্ত। তার ভাই বোন কত ছিল? তার একটা দিদি ছিল, একটা ভাই ছিল। তাদের নাম ছিল কি? আরু দত্ত এবং আবজু দত্ত। তার প্রাথমিক শিক্ষা তিনি কোথায় করেছিলেন? প্রাইমারি এডুকেশন বলছে কি বাই ফাদার অ্যান্ড ইন্ডিয়ান খ্রিস্টান টিউটর, তার বাবার তত্ত্বাবধানে এবং একজন ভারতীয় খ্রিস্টান গৃহশিক্ষকের দ্বারা। পরবর্তীকালে তিনি শিক্ষা জীবন কোথায় করেছিলেন? তার শিক্ষা উচ্চশিক্ষা কোথায় করেছিলেন? দেখো কেমব্রিজে। এবং তার সাথে তিনি কি করেছিলেন? ফ্রেঞ্চ স্টাডিজ করেছিলেন, অর্থাৎ ফ্রান্স ভাষায় তিনি কিন্তু পড়াশোনা করেছিলেন। তিনি কী ভাষা লিখেছিলেন? ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। তার বিখ্যাত কাজ কী ছিল? দেখো শেপ গ্লিন্ট ইন ফ্রেঞ্চ ফিল্ড অ্যানশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। তার কী কবিতা ছিল? সেই কবিতাগুলি মনে রাখতে হয়, এখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে। সীতা, দ্য লোটাস, লক্ষ্মণ, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, দ্য ট্রি অফ লাইফ অ্যান্ড বাট্টু। এবার এই যে এইখানে কবির একটু উপন্যাসের নাম পরীক্ষা আসতে পারে। তাহলে কি আছে দেখো, লা জার্নাল দ্য মাদে মোয়াজেল ডারভাস, এটা ছিল কিন্তু তার একটা বিখ্যাত উপন্যাস। এই কবি কবে মারা যান? 1877 খ্রিস্টাব্দের 21 বছর বয়সে। এটা দেখো কি বলছে, 1877 খ্রিস্টাব্দের 21 বছর বয়সে কিন্তু তিনি মারা যান। ঠিক আছে, এবার দেখো এই যে কবিতাটা আমরা পড়ছি, এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কবে পাবলিশ হয়েছিল? 1881 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল এবং এটা প্রকাশিত হয়, অর্থাৎ এটা উৎস কোথায়? দেখো দ্য পোয়েম কালেকশন অ্যানশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান বাই তরু দত্ত, এই গ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কবিতা পড়ার আগে যেটুকু তত্ত্ব আমাদের জানা দরকার সেটুকু তত্ত্ব তোমাদের জানিয়ে দেওয়া হলো। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসার চান্স রয়েছে। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলি কিন্তু, এই তথ্যটা কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা সরাসরি কবিতাতে। দেখো এবার দেখো কবিতাতে প্রতিটা শব্দের অর্থ আমি বলবো, তারপরে কিন্তু আমি প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো কি বলছি। বলছে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, তরু দত্ত। আমরা ক্যাজুয়ালিনা ট্রি বিষয়ে জানলাম, তরু দত্ত বিষয়ে জানলাম। আর এটা একটু বলে নিচ্ছি, এই কবিতাটা কিন্তু আমাদের হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কবিতাটি কি? অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এই কবিতার রাইম স্কিমটা সেটা একটু জেনে নিচ্ছি। দেখো আমরা যদি দেখি
এখানে আছে রাউন্ড, এখানে আছে কি বাউন্ড। এ দেখো কবিতার শেষ শব্দগুলো আমরা দেখে নিব। রাউন্ড বাউন্ড এই শব্দ শেষে কিন্তু আর কোনো কিছু শেষে মিল নেই, তাই এই রাউন্ড রাউন্ড আমরা এ লিখলাম, এটাও এ এটাও এ। এটা স্কার্স, দেখো এটা স্কার্স এটা স্টার্স, তাহলে এটার সাথে মিললে এটা কি লিখবো বি, এটাও কি লিখবো বি। তাহলে দেখো রাইম স্কিম কি দাঁড়ালো, প্রথম 4 লাইন এ বি বি এ আব্বা। এবার দেখো তারপর কি আসলো গ্ল্যান্ডলি, এখানে কি আসলো গ্ল্যান্ডলি, শেষে আসলো লি, আর এখানে আসলো কি বি, কি আসলো বি। তাহলে এখানে আসলো কি এ এ এ বি হয়ে গেল, এটা আসবে কি সি, এটাও কি আসবে তাহলে বিতে সি। এবার এটা আছে কি আছে হাং আমাং, কারণ এটা এনজি এনজি একই রকম আছে, তাই সির পর কি আসবে ডি, এটাও আসবে ডি, এটা কি আসবে ডি। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম। আর শেষে দেখো আমাদের শেষ যে 3টি লাইন, এখানে আছে ফ্লোজ, এখানে আছে ক্লোজ, এখানে আছে রিপোজ, অর্থাৎ এটা শেষ শব্দ, এই লাইনের শেষ শব্দ, এই লাইনের শেষ শব্দ, এই লাইনের শেষ শব্দ, অর্থাৎ ওয়ার্ডগুলি সাউন্ডটা একই আসতেছে। তাই দেখো এখানে কি হয়েছে আমাদের এ বি সি ডি হয়ে গেছে, এখানে কি আসবে ই, তাহলে এটাও ই এটাও ই এটাও ই। তাহলে আমরা লিখতে পারি এই কবিতাটির রাইম স্কিম হবে এ বি বি এ, তারপর কি আসলো সি ডি ডি সি, সি ডি ডি সি, তারপর কি আসলো পরপর 3টা ই, দেখো ই কি আছে ই ই ই। তো রাইম স্কিমটা মনে রাখবে আপ বা সি ডি স্কোয়ার সি ট্রিপল ই, ঠিক আছে। তাহলে কবিতা রাইম স্কিম আমরা জেনে নিলাম। এবার দেখো আমরা কবিতাটি পড়ব, আশা করি প্রত্যেক শিক্ষার্থীর কাছে কবিতাটি ভালো লাগবে, কবিতাটি বুঝতে পারবে। বলছে লাইক মতো, এ বলছে দেখো লাইক মতো, এ হিউজ মানে অনেক বড়, পাইথন মানে অজগর সাপ। লাইক এ হিউজ পাইথন বিশাল বড় একটা অজগর সাপের মতো, ওয়াইন্ডিং একে বেঁকে, রাউন্ড অ্যান্ড রাউন্ড চারদিক দিয়ে। অর্থাৎ কি বলছে লাইক এ হিউজ পাইথন বিশাল বড় একটা অজগর সাপের মতো, ওয়াইন্ডিং একে বেঁকে অর্থাৎ রাউন্ড অ্যান্ড রাউন্ড চারপাশ দিয়ে একে বেঁকে একে বেঁকে কি করেছে উপর দিকে উঠে গেছে। দ্য রাট রুক্ষ ট্রাঙ্ক গাছের গুড়িকে, ইনডেন্টেড ডিপ মানে গভীরভাবে সৃষ্টি করেছে, উইথ স্কার্স মানে ক্ষত চিহ্ন। অর্থাৎ সেই গাছটির মধ্যে কি বলছে যে এই যে রাট ট্রাঙ্ক রুক্ষ যে গাছের গুড়িটি রয়েছে, অমসৃণ যে গাছের গুড়িটি রয়েছে, সেই গাছের গুড়িতে যখন পেঁচিয়ে 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 উপর দিকে উঠে গেছে, সেই উপরের দিকে উঠে যাওয়ার জন্য অজগর সাপের মতো যে উঠে গেছে, উঠে যাওয়ার জন্য ইনডেন্টেড সেখানে সৃষ্টি হয়েছে, ডিপ গভীর, উইথ স্কার্স ক্ষত চিহ্ন। অর্থাৎ কোনো একটা কিছু একটা, অর্থাৎ যেটা আছে বলছে লাইকে কি বলছে লাইক পাইথন অজগর সাপের মতো, এ হিউজ একটা বিশাল বড়, ওয়াইন্ডিং একে বেঁকে, রাউন্ড অ্যান্ড রাউন্ড অর্থাৎ চারদিক দিয়ে একে বেঁকে 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 কী করছে ওপর দিকে উঠে গেছে। কিসের উপর দিয়ে উঠে গেছে? দ্য রাক ট্রাঙ্ক সেই গাছের রুক্ষ গুড়ির উপর দিয়ে। দেখো ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, আর রাক কথা অর্থ হচ্ছে রুক্ষ বা অমসৃণ, সেই অমসৃণ গাছের গুড়ির উপর দিয়ে যখন উঠে গেছে বেয়ে বেয়ে উপরের দিকে, ইনডেন্টেড সৃষ্টি করেছে, ডিপ গভীর, উইথ স্কার্স ক্ষত চিহ্ন। কত দেখো আপ টু মানে পর্যন্ত, ইটস এটার মানে গাছটির, ভেরি খুবই, সামমিট একদম উপর পর্যন্ত, সামমিট কথা অর্থ হচ্ছে একদম চূড়া বা মগডাল গাছের মাথা পর্যন্ত, নেয়ার কাছাকাছি, দ্য স্টার্স তারাদের। কবি বলছেন যে এই যে একটা কিছু কি উঠে গেছে সেটা এখনো বলা হয়নি, যে অজগর সাপের মতো, অর্থাৎ ক্যাজুয়ালিটিটা এত বড় একটা গাছ, ঝাউ গাছটা এত বড় হয়েছে, সেই ঝাউ গাছটির উপরে বা ঝাউ গাছটির মধ্যে কোনো একটা কিছু একটা অজগর সাপের মতো করে বে 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 এতটাই উপরে উঠে গেছে, নিচ থেকে দেখে মনে হয় যেন সেই বেঁকে বেঁকে যে গেছে সেটা একদম তারাদের কাছাকাছি চলে গেছে। কেননা তুমি কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে দেখবে যে আকাশটা খুব বেশি দূরে নয়। তাই কবি এখানে বলেছেন
যে হয়তো আপ টু পর্যন্ত, ইটস মানে এটার, অর্থাৎ গাছটির ভেরি খুবই, সামমিট মানে একদম মগডাল, মানে একদম মগডাল পর্যন্ত উঠে গেছে, নেয়ার একদম কাছাকাছি দ্য স্টার্স তারাদের। অর্থাৎ গাছটি এতটাই বড় হয়েছে, সে গাছটির মধ্যে কোনো একটা জিনিস অজগর সাপের মতো বেয়ে বেয়ে এতটা উপরে উঠে গেছে, কবির কাছে নিচ থেকে মনে হয়েছে হয়তো সেটা তারাদের কাছাকাছি পৌঁছে গেছে। সেটা কি? এ ক্রিপার, ও আচ্ছা, একটা লতা, একটা লতানো গাছ। এই ক্রিপার কথা অর্থ হচ্ছে একটা লতানো গাছ। ক্লাইম্বস বেয়ে বেয়ে উপরে উঠে গেছে। ইন হোস, যার এমব্রেস আলিঙ্গনে, বাউন্ড, অর্থাৎ বাউন্ড মানে কি, বা এই যে এমব্রেস বলছে, এমব্রেস বাউন্ড, তার আলিঙ্গনে আবদ্ধ হয়ে সেই এই ক্রিপার ক্লাইম্বস, অর্থাৎ সেই লতানো গাছটি কি হচ্ছে, উপরে উঠে গেছে। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে ক্রিপার লতানো যে গাছ, এই লতানো গাছটা এই যে লাইকে প্যাথন, অজগর সাপের মতো করে বেয়ে বেয়ে উপরে উঠে গেছে, এবং সেই লতানো গাছটি এতটাই গাছটিকে চেপে ধরেছে যে সেই ট্রাঙ্ক, গাছের গুড়িতে যে রাক ট্রাঙ্ক সেই অমসৃণ গাছের গুড়িতে ইনডেন্টেড সৃষ্টি করেছে, ডিপ গভীর, উইথ স্কার্স ক্ষত চিহ্ন। অর্থাৎ তাহলে দেখো, আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা গাছের মধ্যে যদি কোনো একটা জিনিস বেঁধে রাখি, বা কোনো একটা জিনিস যদি উপরে আস্তে আস্তে উপর দিকে চলে যায়, গাছটি আস্তে আস্তে মোটা হওয়ার সাথে সাথে সেটা আস্তে আস্তে কি হয়, গাছকে গভীরভাবে আটকে ধরে, এবং পরবর্তীকালে দেখা যায় একটা ক্ষত সৃষ্টি হয়। এখানে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি লাইনের মধ্যে আমরা কি পেলাম? এখানে পেলাম অজগর সাপের এই যে পাইথন যা আছে, পাইথনটা কেমন, এই হিউজ, এই পাইথনটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এই ক্রিপারের সঙ্গে। তারপরে সেটি কেমনভাবে ফুটে গেছে, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এবার গাছগুলিটি কেমন ছিল, রাক্ট ছিল। সেখানে কি করেছে, কি সৃষ্টি হয়েছে, স্কার্স, ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে, ক্ষতর সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার কতটা পর্যন্ত, একদম সামমিট পর্যন্ত, অর্থাৎ গাছের একদম চূড়া পর্যন্ত। সেটা কাদের কাছাকাছি চলে গেছে, দ্য স্টার্স, তারাদের কাছাকাছি চলে গেছে। কি চলে গেছে, এই ক্রিপার, একটা লতানো গাছ। ক্লাইম্বস কেমনভাবে, সেটা বেয়ে বেয়ে। ইনহোস কেমনভাবে, ইনহোস, যার এমব্রেস বাউন্ড আলিঙ্গনে, অর্থাৎ জড়িয়ে ধরার, যে পেঁচে পেঁচে গেছে সেটা জড়িয়ে ধরার জন্য সেটা কিন্তু এই আবদ্ধভাবে কিন্তু উঠে গেছে। তাহলে এটা আমরা প্রথমে 4 লাইন বুঝতে পারলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যে পার্টটা, এবার দেখো তারপরে 4 লাইন কি বলছে। দেখো, দ্য জায়েন্ট, না, নো আদার, নো না, আদার ট্রি, অন্যান্য গাছেরা বা অন্যান্য গাছ, কুড লিভ, বাঁচত না। হচ্ছে নো আদার ট্রি কুড লিভ, হয়তো অন্য কোনো গাছ থাকলে এই গাছটি বেঁচে উঠতো না, বাঁচত না, মারা যেত। যেভাবে অজগর সাপের মতো সেই লতানো গাছটিকে আবদ্ধ করে রেখেছিল, অন্য গাছ থাকলে হয়তো কবি বলছেন তাহলে নো আদার ট্রি কুড লিভ, অন্য গাছটি লিভ বা লাইভ, বেঁচে উঠতো না বা বাঁচত না, সে গাছটি মারা যেত। বাট কিন্তু গ্ল্যান্টলি, সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট এই দৈত্য বলছে, এই দৈত্য আকৃতি, বিশাল আকৃতির ওয়ার্স পরিধান করেছে দ্য স্কার্ফ, মাফলারের মতো করে। শীতকালে আমরা দেখবে শীতের হাত থেকে বাঁচার জন্য দেখবে আমরা কিন্তু কান ঢাকার জন্য এক ধরনের লম্বা কাপড় ব্যবহার করি, এক ধরনের সেই ঠান্ডা হাতে বাঁচার জন্য, যাকে আমরা মাফলার বলি। সেই এখানে গাছটি মাফলারের মতো ব্যবহার করেছে কাকে, সেই লতানো গাছটিকে, এই ক্রিপারকে। স্কার্ফ কথা হচ্ছে মাফলার। অ্যান্ড এবং ফ্লাওয়ার্স, ফুলগুলি, মানে সেই গাছ থেকে ফ্লাওয়ার্স, ফুলগুলি আর হাং, ঝুলছে। তাহলে কি গাছের মধ্যে কি ছিল, ফুল ছিল, ফুলগুলি কি করছিল, ঝুলছিল। ইন ক্রিমসন, সেই ফুলগুলির রং কেমন ছিল, ক্রিমসন, টকটকে লাল। ক্রিমসন মানে কি, টকটকে লাল। ক্লাস্টার্স মানে থোকা থোকা, ছোপা ছোপা ফুলগুলি ঝুলছিল। অল মানে সব, দা বাউস, ডালগুলিতে, এবং মধ্যে, অর্থাৎ প্রতিটি ডালের মধ্যেই সেই লাল রঙের ফুলগুলি ছোপা ছোপা ঝুলছিল। হয়ারন, যেখানে অল ডে, সারাদিন ধরে, আর গেদার্ড, জড়ো হয়েছিল, বার্ড পাখিরা, পাখি, অ্যান্ড বি এবং মৌমাছি। অর্থাৎ এই যে গাছে যে ফুল ফুটেছিল, সেই ফুলের মধ্যে মধু পাওয়ার জন্য
সেই সারাটা দিন ধরে সেই গাছের মধ্যে কারা আসতো? গেদার্ড বার্ড, পাখি আসতো, অ্যান্ড বি, মৌমাছি আসতো। অ্যান্ড এবং অফট, অফটেন থেকে সংক্ষিপ্ত রূপ আসছে অফট, বলছে অ্যান্ড এবং অফট মানে প্রায়ই বা মাঝে মাঝে, অ্যাট নাইটস রাতে বেলায়, দ্য গার্ডেন বাগান থেকে ওভারফ্লোস ভেসে আসতো বা শোনা যেত, উইথ সঙ্গে, ওয়ান সুইট একটি মিষ্টি, সং গান, দ্যাট যে গানকে সিমস মনে হতো, টু হ্যাভ নো ক্লোজ হয়তো শেষ হবে না। অর্থাৎ সেই গাছ থেকে গান ভেসে আসতো, সেই গাছ থেকে গান শোনা যেত, এত সুন্দর মধুর গান, মনে হতো যে হয়তো এই গান কখনো শেষ হবে না। এবার বলছে দেখো, সাং গান শোনা যেত, ডার্কলিং অন্ধকার সময়, ডার্কলিং মানে অন্ধকার অর্থাৎ রাতে, ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছ থেকে, হোয়াইল যখন, মেন মানুষেরা, রিপোজ বিশ্রাম করত, অর্থাৎ মানুষরা যখন বিশ্রাম করত, সেই বিশ্রামরত অবস্থায় অর্থাৎ রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখনও এই গাছ থেকে কিন্তু গান শোনা যেত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম স্তবক আমরা শেষ করলাম। এই কবিতায় প্রথমে বলেছি 5টি স্ট্যাঞ্জা রয়েছে, কবিতায় মোট 55টি লাইন রয়েছে, 5টি স্ট্যাঞ্জা রয়েছে, একটি স্ট্যাঞ্জায় 11টি করে লাইন রয়েছে। সেই লাইনের সেই প্রতিটি স্তবকের রাইম স্কিম তোমাদের আমি এখানে দেখিয়েছি। আব্বা, সি ডি স্কোয়ার সি ডবল ট্রিপল ই, দেখো মনে রাখার জন্য এটা মনে রাখবে। তাহলে এই প্যারাটির মধ্যে কতগুলি প্রশ্ন হতে পারে এখন তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। দেখো আমি আরেকবার কবিতাটি তোমাদের রিপিট করছি, দেখো খুব তাড়াতাড়ি রিপিট করছি। দেখো, লাইক এ হিউজ পাইথন, বলছে অজগর সাপের মতো করে, ওয়াইন্ডিং এঁকে বেঁকে, রাউন্ড অ্যান্ড রাউন্ড চারদিকে, রাউন্ড অ্যান্ড রাউন্ড গাছের চারদিকে, এঁকে বেঁকে অজগর সাপের মতো করে, দ্য রাক্ট ট্রাং গাছের রুক্ষ গুড়িকে, দ্য রাক্ট ট্রাং গাছের রুক্ষ বা অমসৃণ গুড়িকে, ইনডেন্টেড সৃষ্টি করেছে, ডিপ গভীর, উইথ স্কার্স ক্ষত চিহ্ন, আপ টু ইটস এটা উঠে গেছে, আপ টু ইট এটা উঠে গেছে, ভেরি সামমিট চূড়া পর্যন্ত, নেয়ার দ্য স্টার্স তারাদের কাছাকাছি, এ কৃপার একটি লতা, ক্লাইম্স বেয়ে উঠেছে, ইন হোস এমব্রেস যার আলিঙ্গনে বাউন্ড আবদ্ধ হয়ে, নো আদার ট্রিক কুড লিভ না অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারত না, বাট কিন্তু এই গাছটি গ্ল্যান্টলি সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ সে মাপলাটের মতো পরিধান করেছে, অ্যান্ড এবং ফ্লাওয়ার্স আর হাং সেই গাছ থেকে অনেক ফুল ঝুলছে, ফ্লাওয়ার্স মানে ফুল, আর হাং ঝুলছে, ফ্লাওয়ার্স মানে ফুল, এই ফুলের রং কিনছিল, ইন ক্রিমসন টকটকে লাল বা গাঢ় লাল, ক্লাসার্স হচ্ছে ঝুপা ঝুলছিল, অল দ্য বাউস সকল ডালগুলিতে, অল দ্য বাউস এবং সকল ডালগুলির মধ্যে, হয়রান যেখানে, অল ডে সারাটা দিন, আর গেদার্ড জড়ো হতো, বার্ড পাখি, অ্যান্ড বি মৌমাছি, অ্যান্ড অফটেন এবং প্রায়ই, অ্যাট নাইটস রাতের বেলায়, দ্য গার্ডেন ওভারফ্লোস সেই বাগান থেকে ভেসে আসতো, উইথ ওয়ান সুইট সং একটি মিষ্টি গান, দ্যাট সিমস যেটাকে মনে হতো কবির কাছে, টু হ্যাভ নো ক্লোজ হয়তো সেটা শেষ হবে না, সাং ডার্কলিং গান শোনা যেত সে অন্ধকার, ফ্রম সময় থেকে অন্ধকার অর্থাৎ রাতের বেলায়, ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছ থেকে, হোয়াইল যখন, মেন মানুষেরা রিপোজ বিশ্রাম গ্রহণ করত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম স্তবক আমরা শেষ করলাম। আমরা কবিতাটি আলোচনা করেছি। সেই কবিতার মধ্যে প্রথম যে স্ট্যাঞ্জা রয়েছিল সেই স্ট্যাঞ্জার মধ্যে কী কী রয়েছে সব কিছু আমি আলোচনা করেছি। সেই আলোচনার ভিত্তিতে তোমাদের আমি এখানে 30টির মতো প্রশ্ন দিচ্ছি, 30 থেকে 35টি প্রশ্ন। তোমরা প্রথম স্তবক থেকে ভালো করে কবিতাটি শোনার পর 2-3বার রিপিট করার পর এই প্রশ্নগুলি খাতায় তুলবে এবং তোলার পরে এই যে আমার কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের জানাবে। এই উত্তরটা অবশ্যই তোমরা জানাবে।
সেটা এই উত্তরটি জানার পরে আমি তোমাদের সেই উত্তরগুলা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তোমাদের প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। তোমাদের এখানে দেখো প্রথম যে পেজ, সেই পেজের মধ্যে আমি প্রথম স্তবক থেকে অর্থাৎ কবি পরিচিতি, তারপর হচ্ছে কবিতা পরিচিতি এবং প্রথম যে আমি 11টি লাইন পড়িয়েছি সেই কটা লাইনের থেকে সেই প্রথম স্তবক থেকে প্রথম স্তবকের ভিত্তিতে যে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে তার ভিত্তিতে আমি এই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলির থেকে উত্তরগুলি তোমরা নিয়ে তোমরা খাতায় আগে লিখবে, তার উত্তর করার পরে তোমরা কমেন্ট বক্সের মধ্যে 1-এর কত নাম্বার হবে, 2-এর কত নাম্বার হবে, 3-এর কত নাম্বার হবে, এইভাবে তোমরা 1 থেকে 30 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে দেখো প্রথম পার্টটি হয়ে গেল। এরপর তোমরা দ্বিতীয় প্রশ্নটি দেখো। দ্বিতীয় পার্টটি এখানে দেখো তোমাদের 13টি প্রশ্ন রয়েছে। এখানে তোমাদের কয়টি প্রশ্ন রয়েছে? 13টি প্রশ্ন রয়েছে। 16 থেকে 28 পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে। 16 থেকে 28 পর্যন্ত তোমরা সবাই ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের উত্তর করতে হবে এই প্রথম স্তবক থেকে। আমি অবশ্যই এই উত্তরগুলি আবার করে দেব, এটার জন্য আলাদা একটা ভিডিও করব। তোমরা কিন্তু প্রত্যেককেই কিন্তু উত্তরগুলি করবে। তোমরা প্রত্যেকে দেখে নাও, প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। যেটা তোমরা পারবে না আমি তোমাদের জন্য অবশ্যই 2 দিন পরে আমি কিন্তু এটা উত্তরটা করে দেব, ঠিক আছে? এরপর দেখো এই যে আমাদের প্রথম যে স্তবক রয়েছে এই আরও দেখো কয়েকটি প্রশ্ন হতে পারে, আরও দেখো কয়েকটি প্রশ্ন রয়েছে। এবার দেখো টোটাল 39টি প্রশ্ন রয়েছে। এই 39টি প্রশ্ন তোমাদের কাজ রয়ে গেল। প্রথম স্তবক ভালো করে পড়বে, তারপরে এই 39টি প্রশ্ন তোমরা করবে। 1-এর এ বা বি বা সি এরকম করে 39টি নাম্বারের উত্তরই কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পাঠাবে। ওকে, তাহলে আজকে তোমাদের কাজ এটুকু রয়ে গেল। প্রথম যে আমি কবিতা পরিচিতি আলোচনা করেছি এবং তার সঙ্গে কবিতা আলোচনা করেছি, সেই আলোচনার ভিত্তিতে সমস্ত উত্তর তোমরা পাবে। এই উত্তরগুলো কিন্তু সবাইকে জানাতে হবে। এর পরবর্তী যখন আমি দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, সেখানে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট আলোচনা থাকবে এবং সেখানে সব উত্তরগুলো আমার করে দেওয়া থাকবে। তারপর তোমাদের জন্য আবার আমি 15টা প্রশ্ন আলাদা করে পাঠাবো তোমাদের উত্তর করার জন্য। সেই উত্তরগুলি তোমরা করবে, না পারলে আমি পরে করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা যদি প্রতিটি কবিতা থেকে প্রতিটি গল্প থেকে আমরা যে প্রশ্ন অনুসরণ করি, তোমাদের বোঝাই, তোমরা লিখো, তোমরা বোঝো এবং তোমরা নিজের উত্তর করতে পারো, তাহলে দেখবে আমাদের যে পরীক্ষা দেব সেই পরীক্ষার মধ্যে আমরা ফুলফিল নাম্বারটা কিন্তু আমরা সবাই পাবো। তাহলে তোমাদের কিন্তু কাজ কিন্তু আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। আমি এরকম করে প্রতিটি কবিতা থেকে প্রতিটি গল্প থেকে প্রায় 7 থেকে 8টি ক্লাস করার মধ্য দিয়ে সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করব, তোমাদের সামনে তুলে ধরব। যারা অফলাইন পড়ছো তাদের তো মনে করো কোচিংয়ে পেয়ে যাচ্ছ, কিন্তু যারা অনলাইন থাকছো তাদের উত্তরগুলো কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু অবশ্যই উত্তরটা কিন্তু এখানে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু উত্তরটা দেওয়া থাকবে। তো অবশ্যই সেই ডেসক্রিপশন বক্স থেকে উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করছি আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যারা অনলাইন ক্লাস করতে চাচ্ছ, লাইভ ক্লাস করতে চাচ্ছ, তারা অবশ্যই লাইভ ক্লাস করতে পারো। মনে রাখবে প্রত্যেক দিন মঙ্গলবার 9:30টার সময় এবং শুক্রবার 9:30টার সময় শুধুমাত্র 12 থার্ড সেমিস্টারদের জন্য। সেখানে টেস্ট বই পড়িয়ে আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব চলতে থাকে। প্রথমে টেস্ট বইটা পড়ানো হয়, তারপর সেখান থেকে 20 থেকে 30টা প্রশ্ন দেওয়া হয়। ছাত্রছাত্রীরা যারা ক্লাস করে তারা সাথে সাথে কিন্তু উত্তর প্রদান করে থাকে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রত্যেকেই কিন্তু প্রশ্নের উত্তরগুলি কিন্তু করবে। ধন্যবাদ সবাইকে।